রানু, তাড়াতাড়ি নৌকায় ওঠো, হাতে যে আমাদের একদম সময় নেই। তোমার বাবা হয়তো আমাদের পিছু নিয়েছে, তাড়াতাড়ি এসো গো। এসব কথা বলে পল্লব তাড়াতাড়ি রানুকে নিয়ে নৌকায় ওঠে আর নৌকা নিয়ে তারা দ্রুত নদী পার হতে শুরু করে। আর নদীর মাঝপথে যেতেই কে যেন পল্লব আর রানুকে ডাক দেয়। কোথায় যাচ্ছ তোমরা? তোমরা দয়া করে আমাকে নিয়ে যাও, আমার মা যে আমাকে ছেড়ে চলে গেছে, দয়া করে আমাকে তোমরা নিয়ে যাও। কে ভাবে কথা বলছে আর কে বা পিছু ডাকছে? এই তুমি নৌকা থামাও, কে যেন ডাকছে, দেখি তো। রানুর কথায় পল্লব নৌকা থামায় আর রানু এদিক সেদিক তাকিয়ে হঠাৎই দেখতে পায় একটা পদ্মর উপর সুন্দর ফুটফুটে একটা কন্যা বসে আছে। আর তারা দেখছে সে ছোট্ট বাচ্চাটি তাদের সাথে কথা বলছে। এ দেখে তো রানু আর পল্লব ভীষণ অবাক হয়ে যায়। এই কাণ্ড, পদ্ম ফুলের ওপর ছোট্ট একটা বাচ্চা, এটা কি পদ্ম কন্যা নাকি? তাছাড়া এত ছোট একটা বাচ্চা কথাই বা বলছে কি করে? অত ভেবো না তো, তাড়াতাড়ি তোমরা আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, তোমাদের পিছু যে বিপদ ছুটছে গো। এরপর পল্লব নৌকাটা বাচ্চাটার কাছে নিয়ে যায় আর রানু সে সুন্দর ফুটফুটে বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয় আর তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। পল্লব আর রানু বিক্রমপুর গ্রামে থাকতো। পল্লব আর রানু দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে, তাই দুজন বিয়ে করে নিজেদের গ্রাম ছেড়ে রূপপুর গ্রামে পালিয়ে এসেছে। তোমরা তো নতুন গ্রামে চলে এলে, এবার থাকার মতো সুন্দর একটা নতুন ঘর নিয়ে নাও। আমাকে নিয়ে তোমরা তো আর গাছতলায় থাকতে পারবে না, বলো? হাজার হলেও আমি তোমাদের সন্তানের মতো, তাই না গো? বলো বলো। না মেয়ে, বড্ড কথা বলছো তুমি, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি এত ছোট একটা কন্যা হয়ে এত কথা কি করেই বা বলছো? আহা বাবা, তোমরা তো দেখছি নিজেদের আশ্রয় নিয়ে না চিন্তা করে আমাকে নিয়ে বেশি চিন্তা করছো। বলছি আমাকে নিয়ে অত ভাবার কিছু নেই, সময় হলে তোমরা সবটা জানতে পারবে। ও মা, তুমি বাবাকে বারণ করো তো আমাকে নিয়ে অত না ভাবতে। একে একে তুই কিনা আমাদের দুজনকে বাবা মা ডাকছিস? আমরা তো আজই বিয়ে করলাম রে, আমরা আজই বিয়ে করলাম আর আজই কিনা বাবা মা হয়ে গেলাম। তবে সেটাই ভালো, তুই বরং আমাদের সন্তান হয়েই থাক। গো, বলছি কি, তুমি ওর কথা ছাড়ো আর আমাদের থাকার একটা ব্যবস্থা করো। এরপর রানু আর পল্লব মিলে সেই ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়ে থাকার জন্য আশ্রয় খুঁজতে থাকে। আরে আরে বাবা, তোমরা তোমরা আবার এই গ্রামে নতুন নাকি? বরকনে সেজে আছো দেখছি, আবার কোলে ছোট্ট একটা বাচ্চাও দেখছি। তো বলি কি বাপু, আসল ঘটনাটা কি? আমায় তুমি একটু খুলে বলো তো। আসলে ঘটনা জানতে হলে আমাদের সাহায্য করতে হবে, আমাদের থাকার মতো একটা আশ্রয়স্থল খুঁজে দিতে হবে। এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? আমি নিজেই তো ঘর ভাড়া দিই, তোমরা চাইলে আমার বাড়িতে ঘর ভাড়া নিতে পারো, তবে বাপু দামটা কিন্তু একটু বেশিই পড়বে। এ নিয়ে আপনি ভাববেন না মাসিমা, আমরা ঠিক আপনার ঘর ভাড়ার টাকা দিয়ে দেবো, আপনি শুধু থাকার মতো ঘরটা দিন। আসলে আমরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছি তো আমরা বেশ ঝামেলায় পড়েছি মাসিমা। ও আচ্ছা, এই ব্যাপার, তবে কোনো অসুবিধা নেই, চলো চলো তোমরা বরং আমার সাথেই চলো। এরপর অভয়া রানু আর পল্লবকে নিয়ে তার বাড়িতে যায় আর অভয়ার একটা বাড়িতে তারা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। গো, বলছি তুমি কখন ফিরলে? আমি একটু জল আনতে গিয়েছিলাম। আচ্ছা বলছি, আজকে তোমার মুখটা এমন গম্ভীর কেন? বলছি আজকেও কি কোনো কাজ ছুটিনি নাকি বলো তো? এভাবে আর গম্ভীর মুখ করে থেকো না, এভাবে তো আর চলা যায় না বলো। ঘরে যে কোনো দানা পানি নেই আর দুধও তো নেই, এই বাচ্চা মেয়েটাকে আমি কি খাওয়াবো বলো তো? আমরা না হয় ক্ষুধার জ্বালা সহ্য করে থাকতে পারি, কিন্তু এই বাচ্চা মেয়েটার কি হবে বলো? আমি তো চেষ্টা করে যাচ্ছি, বলো কাজ না পেলে আমি কি করব বলো তো? তুমি তো শুধু খাওয়ার চিন্তা করছো, এদিকে যে ঘর ভাড়া দিতে হবে সেটাও তো কম নয়। রানু আর পল্লব যখন এসব চিন্তায় মগ্ন ছিল, ঠিক তখনই পাশে থাকা ছোট্ট সন্তানটি তার মুখ দিয়ে সোনা বের করতে থাকে। বাবা বাবা, তোমরা কোনো চিন্তা করো না, এই যে কিছু সোনার মোহর, এই সোনার মোহর গুলো তুমি বাজারে নিয়ে বিক্রি করো, আর সোনার মোহর বিক্রি করে তুমি যে টাকা পাবে না, তাই দিয়ে সব চাহিদা মেটাতে পারবে। ইকি, আমাকে কোনো প্রশ্ন করো না কিন্তু, আর হাঁ করে দাঁড়িয়ে আছো কেন তোমরা? হ্যাঁ, সময় হলে আমি তোমাদের সবটা খুলে বলবো। বাচ্চাটার এমন কথা শুনে পল্লব আর কোনো কিছু জিজ্ঞেস করে না
আর সোনার মোহর হাতে নিয়ে সে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরপর থেকে বাচ্চাটির দেওয়া সোনার মোহরের সাহায্যে পল্লব আর রানুর সংসার চলতে থাকে। দেখতে দেখতে 5টি বছর কেটে যায়। রানু আর পদ্ম সে ছোট্ট মেয়েটি অনেক বড় হয়ে যায় আর আগের মতোই মুখ দিয়ে সোনার মোহর দিতে থাকে। আর এমন ঘটনা একদিন অভয়া চুপি চুপি দেখে নেয়। এই আবার আমি কি দেখলাম? এই মেয়ের মুখ দিয়ে কিনা সোনা পড়ে। এই মেয়েকে একবার নিতে পারলে তো ধনী হওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। এসব কথা ভেবে অভয়া সেখান থেকে চলে যায় আর পরিকল্পনা করতে থাকে যে কিভাবে কি করবে। আপনি দাদা, আপনি আবার হঠাৎ করে আমার কাছে কেন এসেছেন? আমি তো আপনাকে চিনি না, তবে আপনি আমার কাছে কেন এসেছেন? হ্যাঁ, আসলে আমি রানুর বাবা। রানু বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর থেকে আমি ওকে হন্যে হয়ে খুঁজছি, আর আমি হঠাৎ জানতে পারলাম রানু এখানেই আছে। আর তাই তো আমি এখানে ছুটে এসেছি, কারণ আমি যে কিছুতেই ওই নিচু জাতের ছেলেটার সঙ্গে আমার মেয়ের সংসার মেনে নিতে পারবো না। আপনি শুধু বলুন ওরা কোথায়? ওই শয়তান ছেলেকে আমি টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দেব, আর আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। আরে আরে, এ তো দেখছি মেঘ না চাইতে জল। তবে পল্লব মারা যাক আর রানুকে ওর বাবা নিয়ে যাক, তারপরেই তো ওই মেয়ে আমার হাতের মুঠোয় থাকবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার মেয়ের ব্যাপারে তো আপনিই সিদ্ধান্ত নেবেন, তাই না? তবে চলুন চলুন আমার সাথে। এরপর অভয়া রানুর বাবাকে নিয়ে তাদের বাড়িতে যায়। অভি নিচু বংশের ছেলে, তোর কিনা এত বড় সাহস? তুই আমার মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করিস? আজ তো আমি তোকে কেটে টুকরো টুকরো করে আমার মেয়েকে আমি নিয়ে চলে যাব। এসব কথা বলে দিনেশ বড় একটা ছুরি বের করে পল্লবের দিকে এগিয়ে যায়। অমনি পদ্ম মুখ থেকে আগুনের গোলা ছুঁড়ে দিনেশের গায়ে দেয় আর সেই আগুনে পুড়ে অভয়া আর দিনেশ মারা যায়। শয়তান মানুষ, তোদের এত বড় সাহস! আমার কাছ থেকে আমার বাবা মাকে কেড়ে নিতে এসেছিলে। এবার তো তোরা তোদের প্রাণটাই দিয়ে দিলি। আমি একবার আমার মাকে হারিয়েছি, শয়তান তান্ত্রিক আমার মাকে মেরে ফেলেছে। কিন্তু তখন আমি ছোট ছিলাম, তান্ত্রিকের সাথে আমি মোকাবেলা করতে পারিনি। কিন্তু এখন পদ্মকন্যা অনেক বড় হয়েছে আর পদ্মকন্যা পূর্ণ শক্তির অধিকারী হয়েছে। এখন আর কোনো ভয় নেই। এখন পদ্মকন্যা ওর বাবা মায়ের উপর একটা আঁচড়ও পড়তে দিবে না। আমার বাবা মায়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর মানে তুমি হচ্ছে পদ্মকন্যা, আর এ কারণেই তুমি একদম আলাদা প্রকৃতির। আজ তবে আমি সবটা বুঝতে পারলাম। তবে মা, তুমি শান্ত হও। আমার বাবা মা তো এখন সুস্থ আছে আর স্বাভাবিক আছে, বলো। পল্লবের এমন কথা শুনে পদ্মকন্যা স্বাভাবিক হয় আর শান্ত হয়। পর থেকে পল্লব আর রানু নতুন ভাবে দিন কাটাতে শুরু করে। এক দেশে এক বুড়ি ছিল। তার অনেক বয়স হয়েছিল। বয়সের ভারে বুড়ি চোখে ঠিক মতো কিছু দেখতে পারতো না। আপন বলতে বুড়ির তেমন কেউই ছিল না। তবে বুড়ির কয়েকটা মুরগি ছিল। সেই মুরগিগুলো প্রতিদিন ডিম পারতো। সেই ডিমগুলো বিক্রি করে বুড়ি নিজের সংসার চালাতো। একদিন এক চোরের নজর পড়ে বুড়ির বাড়িতে। আরে আরে, এ তো দেখছি একটা অসহায় বুড়ি। এর সাথে তো কেউই থাকে না। যাই, এর বাড়িতেই যাই। এর বাড়িতে মনে হচ্ছে চুরি করতে যেতে হবে। এর বাড়িতে চুরি করার মতো সহজ কাজ আর একটাও নেই। আজ রাতে আমি এই বুড়ির বাড়িতে চুরি করব। হ্যাঁ। এরপর থেকে প্রতি রাতে সে চোর বুড়ির বাড়িতেই আসে এবং সে একটা একটা করে জিনিস চুরি করে নিয়ে যায়। সন্ধ্যা হলে বুড়ি যে চোখে আর কিছুই দেখতে পায় না, তাই সে বুঝতেও পারে না কিভাবে তার ঘরের সব জিনিসগুলো আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে চোর বুড়ির সব কিছু চুরি করে নিয়ে যায়। শেষমেশে চোরটি বুড়ির বাড়িতে এসে চুরি করার মতো আর কিছুই খুঁজে পাচ্ছিল না। নিতে নিতে তো দেখি আমি সবই নিয়ে গেছি। আজ তো দেখছি চুরি করার মতো আর কিছুই খুঁজে পাচ্ছি না। কি নেওয়া যায়, কি নেওয়া যায়? এভাবে চিন্তা করতে করতে চোরের নজর যায় বুড়ির মুরগির দিকে, যেটি ছিল বুড়ির ভীষণ পছন্দের। তো শেষমেশে বুড়ি সেই মুরগিটি চুরি করে নিয়ে যায়। পরের দিন বুড়ি মুরগি ছাড়তে এসে দেখে সেখানে মুরগি নেই। চোর তার সবকিছু চুরি করে নিয়ে গেছে। এতদিন সবকিছু চুরি হলেও বুড়ি মনে কোনো ব্যথা পায়নি। আজ বুড়ি তার মুরগির জন্য সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। হ্যাঁ রে বদমাস চোর,
তুই তো আমার সব কিছুই নিয়ে গেছিস, শেষমেশে কিনা আমার এই মুরগিটাও চুরি করতে হলো। তোকে আমি বরদোয়া দিলাম রে বদমাস চোর, তোর মাথায় আকাশ ভেঙে পড়ুক, বাতাসে তোর ঘর বাড়ি উড়ে যাক, তুই এই খারাপ কাজের শাস্তি পা, হতচ্ছাড়া চোর। এসব কথা বলতে বলতে বুড়ি বেশ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকলো। তখন বুড়ি দেখলো মুরগির বাসার ভেতরে একটা ডিম পড়ে রয়েছে। ইস রে, মুরগিটা আমার সবে মাত্র ডিম পাড়া শুরু করেছিল। বদমাস চোর, তোর পেটে ব্যথা হোক, তোর হাতটা ভেঙে যাক, বাঘ এসে তোকে খেয়ে ফেলুক। এভাবে বুড়ি চোরের ওপর রাগ করে প্রলোভ বকতে থাকলো। এরপর সে ডিমটিকে নিয়ে গিয়ে একটা পাত্রের মধ্যে রাখলো এবং কাঁথা দিয়ে সেই ডিমটিকে ঢেকে রাখলো। বুড়ি চেষ্টা করলো ডিমটিকে চাপ দিতে আর সেই ডিমটি থেকে বাচ্চা ফুটাতে। এটা তো কোনো সাধারণ ডিম নয়, আমার ভালোবাসার মুরগির শেষ স্মৃতি এটা। এর থেকে বাচ্চা ফুটে বের হলে সেই বাচ্চার মধ্যেই আমি আমার পছন্দের মুরগিকে আবারও দেখতে পারবো। শেষমেশে বুড়ির চিন্তা সফল হলো। একদিন ডিমটা লাফ দিল আর বুড়ি তো এসব দেখে ভীষণ অবাক হয়ে গেল। সে ডিমের কাছে এগিয়ে গেল, আরো দু একটা লাফ দেওয়ার পর ডিমটা ফেটে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো সুন্দর ফুটফুটে একটি মুরগির ছানা। এটা দেখে তো বুড়ি ভীষণ খুশি হয়ে গেল। বাচ্চাটি ডিম থেকে ফুটে বেরিয়ে সর্বপ্রথম বুড়িকে দেখেছিল, তাই সে বুড়িকে তার মা মনে করলো। মা, মা, তুমি কি আমার মা? বেরিয়েছে, বেরিয়েছে, ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে। হ্যাঁ রে বাচ্চা, হ্যাঁ, আমি তোর মা। এরপর থেকে সেই মোরগ বাচ্চাটি বুড়ির কাছে মাতৃ স্নেহে বড় হতে লাগলো। দেখতে দেখতে এক পর্যায়ে সেই ছোট্ট ছানাটি অনেক বড় হয়ে গেল। এই মোরগটি দেখতে ছিল খুবই সুন্দর। সে বুড়িকে বিভিন্ন কাজে সাহায্য করত, বাজার করা, রান্না করা সহ এখানে ওখানে যাওয়া ইত্যাদি কাজে সাহায্য করত। একদিন বুড়ি সেই মোরগকে পুরনো সব ইতিহাস খুলে বলল, যে তার আসল মা কে ছিল, তোর কিভাবে তার আসল মাকে ধরে নিয়ে গিয়েছিল। সে মোরগকে সব কিছু খুলে বলল। বুড়ি যে তার আসল মা নয় এই কথা জেনে মোরগটি ভীষণ কষ্ট পেল, কিন্তু সে বুড়িকে তা বুঝতে দিল না। সে যাই হোক, এভাবেই দিন চলতে লাগলো। বেশ কিছুদিন পরের ঘটনা, আবারও চোরের নজর পড়লো বুড়ির বাড়ির ওপর। সে ওই মোরগটিকে দেখতে পেল। আরে আরে, এটা তো দেখছি বুড়ির বাড়ির মোরগ। আরে বাহ, স্বাস্থ্য তো দেখছি বেশ ভালো। আজ রাতেই আমি এসে এই মোরগটাকে চুরি করে নিয়ে যাব। হ্যাঁ, যে যাই বলুক বাবা, বুড়ির বাড়িতে চুরি করার মজাটাই আলাদা। এরপর রাতের বেলা চোর বুড়ির বাড়িতে এলো চুরি করতে। মোরগটি বুড়ির সাথে বুড়ির ঘরে ঘুমোতো। চোর চুপি চুপি দরজা খুলে বুড়ির ঘরে ঢুকলো, আর যেই না চোর মোরগটিকে ধরতে গেল অমনি মোরগটির ঘুম ভেঙে গেল। মোরগটি দেখলো বুড়ির বাড়িতে চোর এসেছে চুরি করতে, তাই সে তার শক্তিশালী ঠোঁট দিয়ে চোরের একটা চোখে ঠোকর দিল। সাথে সাথে চোর অন্ধ হয়ে গেল। সে এক চোখ দিয়ে আর কিছুই দেখতে পারছিল না। তখন সে সেখান থেকে পালিয়ে গেল। চোরটি পালাতে লাগলো, কিন্তু চোরটি পালাতে পারলো না। মোরগটি উড়ে গিয়ে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল, তারপর তাকে অনবরত ঠোকর দিতে লাগলো। ব্যথায় চোর চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ও বাবা রে, ও মারে, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে, এই মোরগ যে আমাকে মেরে ফেললো, কেউ কি আছো, বাঁচাও বাঁচাও আমাকে। চোরের এমন চিৎকার চেঁচামেচিতে সেখানে অনেক লোক উপস্থিত হলো, কারণ চোরের চেঁচামেচিতে যে সবার ঘুম ভেঙে গিয়েছিল। এই চোর, এই অসহায় বুড়ির বাড়িতে চুরি করতে তোর একদম লজ্জা হলো না? এর আগেও তো বুড়ির বাড়ি চুরি হয়ে গিয়েছিল, তুই মনে হয় সেটাও করেছিলি। তুই ঠিক করে বল, না হলে কিন্তু তোর পা আমি ভেঙে দেবো। চোর তখন সব বিষয়গুলো ধামা চাপা দেওয়ার জন্য মিথ্যে কথা বলতে যাচ্ছিল, কিন্তু মোরগটির দিকে তাকিয়ে আর সাহস হচ্ছিল না। ভয় পেয়ে চোরটি সব সত্যি কথা স্বীকার করে নিল। হ্যাঁ হ্যাঁ, আমি বুড়ির বাড়িতে চুরি করেছিলাম, আমি সব খারাপ কাজ করেছিলাম। তোমরা তোমরা দয়া করে আমাকে মাফ করে দাও, আমি বুড়ির সবকিছু আবারও ফেরত দিয়ে যাবো। বুড়িমা, ও বুড়িমা, দয়া করে আমাকে আপনি ক্ষমা করে দিন। সবকিছু ফেরত দেবে এই শর্তে
তারা চোরকে মাফ করে দিল। আর বুড়িও এসব কথা শুনে ভীষণ খুশি হলো, এই ভেবে যে সে আবারও সবকিছু ফেরত পেয়ে যাবে। আর তার চেয়েও বেশি খুশি হয়েছিল এটা ভেবে যে সে তার পছন্দের মুরগিটিকেও ফেরত পেয়ে যাবে। আর মোরগকেও ভীষণ খুশি হয়ে গেল এই ভেবে যে সে তার মাকে আবারও ফিরে পাবে। পরের দিন চোর একে একে সবকিছুই ফেরত দিল, কিন্তু চুরি করে নিয়ে যাওয়া সেই মুরগিটিকে আর ফেরত দিল না। এই, তুই তো সবকিছুই ফেরত দিলি, কিন্তু আমার সেই মুরগিটা কোথায়? হ্যাঁ, সেটা সেটা আনিসনি বুঝি? সেটা কি তুই ফেরত দিবি না? আসলে আমি তো ওই মুরগিটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছিলাম, তাই তো তোমাকে ওই মুরগিটা আর ফেরত দিতে পারছি না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি বুড়িমা। এদিকে মুরগি ফেরত না পাওয়াতে বুড়ি মন খারাপ করে বসেই রইলো। মোরগের দিকে তাকিয়ে সে বলল, তোর মাকে যে আমি ফেরত আনতে পারলাম না রে বাবা। আমার মায়ের কোনো দরকার নেই গো, আমি ছোট্ট থেকে তোমার কাছেই বড় হয়েছি, তাই তো তুমি আমার মা, আমার বুড়ি মা। আয় বাবা আয়, আমার বুকে আয়, তুই হলি বুড়ি মায়ের মোরগ ছেলে। এরপর থেকে আর কোনো চোরই বুড়ির বাড়ির দিকে আসার সাহস পেত না। সবাই জেনে গিয়েছিল যে এই বুড়ির মোরগ ছেলে রয়েছে। বুড়ির কোনো ক্ষতি করতে গেলে যে মোরগ ছেলে তাদের ধরে শাস্তি দেবে, এই ভয়ে কোনো দুষ্টু লোক আর সেদিকে পা বাড়াতো না। এভাবেই বুড়ি আর মোরগ ছেলেকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। রসুলপুরে এক বুড়ি বাস করত। বুড়ির কাছে অনেকগুলো মুরগি ছিল। বুড়ি সেই মুরগি ও মুরগির ডিম বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। বুড়ি প্রতিদিনই মুরগিগুলোর অনেক যত্ন আত্তি করত, ভালো ভালো খাবার খাওয়াতো। এভাবেই কোনো রকমে যাচ্ছিল বুড়ির দিন। বুড়ি প্রতিদিন দোকানে একটি করে মুরগি বিক্রি করত। একদিন বুড়ি একটি মুরগিকে বাজারে বিক্রি করার জন্য যেই না সেই মুরগিকে ধরতে যাবে, অমনি মুরগিটি বলে ওঠে, বুড়িমা, আমাকে তুমি বিক্রি করো না। আমি ডিমে তা দিয়ে আমার বাচ্চাগুলোকে পৃথিবীর আলো দেখাতে চাই। দয়া করে তুমি আমাকে বিক্রি করো না গো বুড়িমা, করো না আমাকে বিক্রি। তোকে যদি আমি বাজারে বিক্রি না করি তাহলে আমি পয়সা পাবো কোথা থেকে বলতো? আর শোন, ভালো কথা, তোর ডিম থেকে কোনো বাচ্চা হবে না। আমি তোর সব ডিমগুলো বাজারে বিক্রি করে দেব, আর তার সাথে তোকে বিক্রি করেও আমি অনেক টাকা পাবো। দয়া করো বুড়িমা, আমার উপর তুমি একটু দয়া করো। আমি তো তোমার সন্তানের মতোই, তাই না বলো? কোনো মুরগি বুঝি মানুষের সন্তান হতে পারে? অত বকবক না করে চুপ করে থাক। তোকে বিক্রি করলে আমি অনেক টাকা পাবো, তাই চুপচাপ বসে থাক, আর আমি তোকে আজকেই বিক্রি করব। এরপর বুড়ি মুরগিটির কোনো কথা না শুনে তাকে বাজারের একটি দোকানে বিক্রি করে দিয়ে পয়সা নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে বেচারি মুরগিটি কি করবে কিছুই বুঝতে পারে না। মুরগিটি পালানোর সুযোগ খুঁজতে থাকে, আর সুযোগ বুঝে মুরগিটি দোকান থেকে পালিয়ে আসে। মুরগিটি হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে আসে। এই তো বাবা, আমি হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে চলে এসেছি। ইস, কেউ আমাদের কষ্ট বোঝে না। বুড়িমা যে কেন আমার সাথে এমন করলো, আমি এত বোঝালাম বুড়িমাকে, তবুও বুড়িমা আমার কোনো কথা না শুনে আমাকে বিক্রি করে দিল। আমার কষ্ট হয় না বুঝি? বুড়িমা তো কিছুতেই বোঝে না। আমি বুড়িমাকে নিজের মায়ের মতোই দেখি। আমি মুরগি বলে কি বুড়িমাকে মা বলতে পারি না? তবে বুড়িমা আমাকে যাই বলুক, আমি তো বুড়িমাকে মা বলে ডাকবো, কারণ ছোট থেকে যে আমি তাকে মা বলে জেনে এসেছি। এসব কথা বলে মুরগিটি হাঁটতে থাকে আর জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। জঙ্গলের পাশে গাছের নিচে এক ঋষি বাবা ধ্যান করছিল। তার সামনে ছিল অনেক ঔষধি দানা। মুরগিটি হঠাৎই সেই দানাগুলো দেখতে পায়। ও বাবা, আমার তো খুব খিদে পেয়েছে। ইস, কি যে করি? ওই তো কিছু দানা দেখা যাচ্ছে। যাই গিয়ে চুপি চুপি ওই দানাগুলো খেয়ে নেই। মনে তো হচ্ছে লোকটি চুপি চুপি কিছু একটা করছে। দেখি কেমন চোখ বন্ধ করে আছে। যাই চুপি চুপি দানা খাই, লোকটি বুঝতেও পারবে না।
এই বলে মুরগিটি চুপি চুপি সেখানে যায় আর সেখানে গিয়ে কিছু দানা খায়। এরপর সে চুপি চুপি সেখান থেকে চলে যায়। যেতে যেতে মুরগিটি দেখে সে অনেক বড় হয়ে গেছে আর তার সাথে অনেক শক্তিশালীও হয়ে গেছে। একে একে এটা আবার আমার কি হলো? ওই দানাগুলো খাওয়ার পরই তো আমার এমন অবস্থা হলো। মনে তো হচ্ছে ওই ঋষির দানাগুলো কোনো জাদুই দানা ছিল। ভালোই হয়েছে, আমি অনেক বড় হয়েছি আর অনেক শক্তিশালীও হয়েছি। এখন নিশ্চয়ই আমি বুড়ি মায়ের কাছে গেলে উনি আমাকে তাড়িয়ে দেবেন না, আর আমিও বুড়ি মায়ের খেয়াল রাখতে পারবো। এই বলে মুরগিটি হাঁটতে থাকে আর এদিকে বুড়ি মায়ের তো করুণ অবস্থা। কোনো মুরগি বুড়িমাকে ঠিক মতো ডিম দিচ্ছিল না। কোনো মুরগি আর ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় না। এজন্য আস্তে আস্তে বুড়ির মুরগি কমতে থাকে। এক পর্যায়ে বুড়ির কাছে আর কোনো মুরগি ছিল না। আর কোনো মুরগি না থাকায় বুড়ি অনেক অসহায় হয়ে পড়ে। তার কাছে কোনো পয়সাও ছিল না আর সে ঠিকমতো দুবেলা খেতেও পারছিল না। এটা নিশ্চয়ই ঈশ্বর আমায় পাপের শাস্তি দিচ্ছে। আমার ঘরের লক্ষ্মী ছিল ওই মুরগিটা। মুরগিটা আমায় কত ডিম দিত আর সেই ডিমে তা দিয়ে কত বাচ্চা দিত। আমি তার কোনো কথা না শুনে তাকে বিক্রি করে অনেক বড় ভুল করেছি। তাই হয়তো ঈশ্বর আমায় পাপের শাস্তি দিচ্ছে। এসব কথা বলে যখন বুড়িমা কাঁদছিল ঠিক তখনই সেই মুরগিটি এসে হাজির হয়। বুড়িমা, তুমি আর কেঁদো না, এই দেখো আমি এসে গেছি। সে কি, তুমি এত বড় কি করে হলে আর এখানেই বা কি করে এলে? এরপর মুরগিটি বুড়িমাকে সব কথা খুলে বলে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে বিক্রি করে একদম ঠিক কাজ করিনি। আজ থেকে আমি তোমার মা আর তুমি হলে আমার সন্তান। তাই বুঝি মা, আমি তো তোমাকে সব সময় নিজের মা বলেই মানি গো মা। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার মা। আমি কাজ করে পয়সা রোজগার করে আনবো মা, তোমাকে আর কষ্ট করতে হবে না। আস্তে আস্তে সবাই মুরগি আর বুড়িটির সম্পর্কে জেনে যায় যে মুরগিটি বুড়ির মেয়ে। মুরগিটি একদিন রহিম কৃষাণের বাড়িতে যায়। রহিম চাচা, একটা কথা ছিল যে। ও, তুমি তো এখন আবার বুড়িমার মুরগি মেয়ে। তা বলো দেখি কি কথা। চাচা, আমাকে একটা কাজ দেবে গো? তা বলি, তোমাকে কাজ দিলে তুমি বুঝি সেই কাজ পারবে? পারবো গো পারবো, আমি খুব কাজ পারবো। তুমি একবার দিয়েই দেখো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি ধান ক্ষেত থেকে ধান নিয়ে এসে তা মাড়াই করে দিও, আর তার বিনিময় না হয় তুমি ধান নিয়ে যেও। এরপর মুরগিটি সব কাজ শেষ করে রহিমের কাছে আসে। বলি, তোমার বুঝি সব কাজ শেষ? হ্যাঁ চাচা, আমার সব কাজ শেষ। এখন তবে তুমি আমাকে ধান দাও। এই যে দেখছো ধান, এখান থেকে তুমি যতটা পারো সব নিয়ে যাও। এত ধান ও নেবে কি করে? ও ধান তুলতেও পারবে না আর নিতেও পারবে না। হা হা হা, তাতে তো আমারই ভালো। চাচা, তুমি যতটা পারো ধান তুলে আমার কানের ফুটোতে দিতে থাকো। এরপর রহিম একটু একটু করে সব ধানই মুরগির কানের ভেতরে দিতে থাকে আর মুরগিটিও সব ধান তার কানের ভেতরে নিয়ে নেয়। আসছি গো চাচা, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে মুরগিটি খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর রহিম অবাক হয়ে মুরগিটির দিকে তাকিয়ে থাকে। যা বাবা, এসব আবার কি হলো? এরপর মুরগিটি তার বুড়িমায়ের কাছে যায়। বুড়িমা, বুড়িমা, আরে ও বুড়িমা, এদিকে এসো। তুই এসে গেছিস বাছা? তা বলি, কাজ করে তুই কি নিয়ে এসেছিস? কিছুই তো দেখতে পাচ্ছি না। এটা শোনার সাথে সাথে মুরগিটি তার কানের ভেতর থেকে অনেকগুলো ধান বের করে দেয় আর এসব দেখে তো বুড়ি ভীষণ কাঁদতে থাকে। সত্যি মা, তুই সত্যি আমার মেয়ে। আমি তোর সাথে কত খারাপ ব্যবহারই না করেছি, অথচ তুই আমার বিপদে আমার পাশে থেকেছিস। ধুর মা, তুমি এসব কথা বলো না তো। আমি তো তোমার মেয়ে। আমি তোমার বিপদে তোমার পাশে না থাকলে আর কে থাকবে মা? তুমি বলো। এভাবে মুরগিটি তার বুড়িমার দেখাশোনা করতে থাকে আর মুরগি ও বুড়ি বেশ সুখে শান্তিতেই থাকতে শুরু করে।